নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাকে স্বাগত জানাই। শ্যাম্পুর পাতা ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগাবেন, মিক্সার জারে মশলা পেস্ট করার আগে বরফ দেবেন কিসের জন্য, চিংড়ি মাছ আপনারা কিভাবে কেটে পরিষ্কার করে নিতে পারবেন, প্রেসার কুকারে আপনারা বেক দেবেন কিসের জন্য, খুব তাড়াতাড়ির মধ্যে বরফ জমাবেন কিভাবে, তেমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়, তবে দেখবেন অনেক সময় কি হয়, চিংড়ি মাছ যদি আমাদের বাজার থেকে কাটিয়ে না নিয়ে আসা হয় তখন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। কিভাবে আপনারা চিংড়ি মাছ বাড়িতে খুব সহজে কেটে নেবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা কাঁচির সাহায্যে প্রথমে চিংড়ি মাছের যে মাথার অংশটা থাকে এইভাবে কেটে নিচ্ছি, তারপর এই সাইডটাকেও ঠিক একইভাবে কেটে নেব। মাছের ওপরের সাইডে দেখবেন একটা সুতোর মতো অংশ থাকে যার মধ্যে অনেকটাই নোংরা জমে থাকে, আর এটা কিন্তু বের করে নেওয়া উচিত। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা সেফটি পিনের সাহায্যে আমি এরকম করে নিচ্ছি। আর যখনই দেখবেন এই সুতোর মতো নোংরা অংশটা ওপর দিয়ে চলে আসবে তখন আপনারা চাইলে সেফটি পিন দিয়েও টেনে নিতে পারেন, বা হাতের সাহায্যে এরকম করলেই দেখবেন খুব সহজেই কিন্তু নোংরাটা বেরিয়ে আসবে। এবার চিংড়ি মাছের ওপরের যে খোসাটা রয়েছে আপনারা এরকম করলে খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিতে পারি। বাকি যে চিংড়ি মাছ রয়েছে আমি একইভাবে কেটে নিচ্ছি, তারপর পরিষ্কার করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই চিংড়ি মাছ কাটার এমনকি পরিষ্কার করার টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। এখানে নিয়েছি শ্যাম্পুর খালি প্যাকেট। শ্যাম্পু আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি, অনেকে আমরা এই ধরনের প্যাকেট শ্যাম্পু ব্যবহার করি। তবে শ্যাম্পুটা যখন ব্যবহার করে নেওয়া হয়ে যায় তারপর এই যে প্যাকেটগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই শ্যাম্পুর প্যাকেটগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা আবারও ব্যবহার করতে পারি। কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল। এবার এখানে নিয়েছি একটা কাঁচির সাহায্যে শ্যাম্পুর প্যাকেটগুলো আমি এইভাবে করে টুকরো করে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব প্যাকেটগুলোই কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। শ্যাম্পুর যে খালি প্যাকেটগুলো থাকে তার মধ্যে অনেক সময় দেখা যায় কিছুটা শ্যাম্পু থেকেই যায়। শ্যাম্পুর খালি প্যাকেটগুলো ফেলে দেওয়ার আগে এইভাবে যদি টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে দেন, তারপর হাতের সাহায্যে এইভাবে একটু নাড়িয়ে নেন, সেক্ষেত্রে দেখবেন শ্যাম্পুর প্যাকেটের মধ্যে বাকি যেটুকু শ্যাম্পু থাকবে সেটা কিন্তু জলের মধ্যেই চলে আসবে। এবার শ্যাম্পুর প্যাকেটগুলো আমি এখান থেকে তুলে ফেলে দিচ্ছি। এবার এই যে শ্যাম্পু মেশানো জলটা রয়েছে সেটা আপনারা কিন্তু নানাভাবে ব্যবহার করতে পারেন। আমরা প্রত্যেকেই কিন্তু গ্যাস ওভেন পরিষ্কার করে থাকি, কিচেন সিঙ্ক, ওয়াশ বেসিন পরিষ্কার করে থাকি। তো এই জলটা দিয়ে কিন্তু আপনারা পরিষ্কার করতে পারেন। একটা বোতলের মধ্যে যদি রেখে দেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের ভিমবার সাবান, ভিমবার জেল কিছুই লাগবে না। তবে আজ কিন্তু আমি এটা অন্য কাজে ব্যবহার করব। আমাদের প্রত্যেকেরই বাড়িতে বড়রা অফিসে যায়, বাচ্চারা স্কুলে যায়, তাদের জামা কাপড় দেখবেন যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই না কেন বেশ কিছুক্ষণ পরে থাকার কারণে একটা ঘামের দুর্গন্ধ থাকে। তো আমরা যদি শ্যাম্পু মেশানো যে জলটা তৈরি করলাম সেটার মধ্যে যদি অফিসের জামা কাপড়, স্কুলের জামা কাপড় এইভাবে করে ভিজিয়ে দিই সেক্ষেত্রে দেখবেন ঘামের যে একটা বাজে দুর্গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। এইভাবে করে আমি এই শ্যাম্পু মেশানো জলের মধ্যে এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। অনেক সময় দেখবেন যে শার্টগুলো থাকে তার কলারের সাইডে এমনকি হাতার সাইডে নোংরা জমে থাকে যেগুলো যেতেই চায় না। তো আরও একবার আমি এইভাবে করে ভিজিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কলারের যে সাইডটা রয়েছে তার মধ্যে কিন্তু অনেকটাই নোংরা রয়েছে। এবার হালকা হাতে আমি এইভাবে করে ডলে দিচ্ছি। যেহেতু 5 মিনিট আমি এই শ্যাম্পু মেশানো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। আর দেখতেই পাচ্ছেন কলারের যে নোংরাটা ছিল সেটা চলে গেছে, হাতার সাইডের যে নোংরাগুলো রয়েছে একইভাবে হালকা করে আমি ডলে দিচ্ছি। তারপর এই জামা কাপড়গুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি জামা কাপড়গুলো আমাদের এইভাবে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে দেখবেন ঘামের দুর্গন্ধ তো চলে যাবেই,
জামা কাপড়ের মধ্যে যে নোংরাগুলো থাকে সেটাও চলে যাবে, তাছাড়াও এক্সট্রা আমাদের সার্ফ বা সাবানের খরচ হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসের জন্য। আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বেলন চাকি ব্যবহার করে থাকি, তবে বেশ কিছুদিন রুটি বেলার পর বেলন চাকির মধ্যে আটা বা আটার গুঁড়ো লেগে থাকে, যার কারণে অনেকেই আমরা পরিষ্কার জল দিয়ে কিন্তু বেলন চাকিটাকে ধুয়ে দিই। এতে করে দেখা যায় যেহেতু বেলন চাকি কাঠের, খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু বেলন চাকিটা নষ্ট হয়ে যায়। বেলন চাকি যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন বেলন চাকির মধ্যে ফাঙ্গাস ধরে যায়। তো আপনারা কিভাবে পরিষ্কার করবেন? এখানে আমি একটা লেবুর খোসা নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা দিয়ে এইভাবে করে চাকির মধ্যে প্রথমে ঘষে নেব। লেবুর খোসার মধ্যে দেখবেন বেশ কিছুটা লেবুর রস থাকে। এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই সেক্ষেত্রে দেখবেন বেলন চাকির মধ্যে কিন্তু কোনোভাবেই ফাঙ্গাস ধরবে না। একইভাবে বেলনটাকেও কিন্তু ঘষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেলন চাকিটা কিন্তু এইভাবে করে ঘষে নিয়েছি। এইভাবেই আমি রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে করে বেলন বা চাকির মধ্যে যদি আটা লেগে থাকে সেটা খুব সহজেই উঠে যায়। আর যদি দেখেন না উঠে থাকে সেক্ষেত্রে আপনারা একটা চামচ নিয়ে নেবেন, আর চামচ দিয়ে এইভাবে করে যদি হালকাভাবে একটু ঘষে নেন দেখবেন যেটুকু আটা লেগে রয়েছে সেটা খুব সহজেই উঠে যাবে। এবার এই বেলন চাকিটা আপনারা কিভাবে পরিষ্কার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা কাপড় জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিংড়ে নিয়েছি, তারপর প্রথমে বেলনটাকে এইভাবে করে পুছে নিচ্ছি। একইভাবে চাকিটাকেও পুছে নেব। একবার এইভাবে পুছে নেওয়ার পর আরও একবার এই কাপড়টাকে জল দিয়ে ভিজিয়ে তারপর আমি একইভাবে পুছে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কাজটি কিভাবে করে নিচ্ছি। খুব ভালোভাবে বেলন চাকিটা পুছে পরিষ্কার করে নিয়েছি। এবার আপনারা বেলন চাকিটা কিভাবে রাখবেন? বেলন চাকিটাকে প্রথমে ভালোভাবে একটু শুকিয়ে নিতে হবে। এবার নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের সরিষার তেল। তেলটাকে প্রথমে বেলনের মধ্যে তারপর একইভাবে চাকির মধ্যে মাখিয়ে দেব। যে কোনো কাঠের জিনিসের মধ্যে আপনারা যদি সামান্য পরিমাণে সরিষার তেল মাখিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, খারাপ হয়ে যাবে না, আর অনেক দিন পর্যন্ত ব্যবহারও করতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বরফ। বরফ কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই বাড়িতে বসিয়ে থাকি। অনেক সময় কাজকর্ম করতে গিয়েই হোক কি বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে যদি চোট লেগে যায় সেক্ষেত্রে আমাদের বরফের প্রয়োজন হয়। তবে আমরা যদি কোনো কারণে বরফ বসাতে ভুলে যাই বা হয়তো বরফ বসানো ছিল শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব তাড়াতাড়ির মধ্যে বরফ বসিয়ে নেবেন? এখানে আমি নিয়েছি একটা সসপ্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল। জলটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এই জলটাকে আমি কুসুম গরম করে নেব। এমন গরম করবেন যাতে করে একটা আঙ্গুল এইভাবে করে আপনারা ডুবিয়ে রাখতে পারেন। এবার নিয়ে নিয়েছি একটা আমি আইস ট্রে, এর মধ্যে আমি এই জলটাকে এইভাবে করে ঢেলে দেব। বসানোর সময় আমরা যদি জলটা কুসুম গরম করে নিই সেক্ষেত্রে দেখবেন সাধারণভাবে বরফ বসাতে যতটা সময় লাগে সেক্ষেত্রে আরও 10 থেকে 15 মিনিট আগেই কিন্তু আপনারা বরফ পেয়ে যাবেন। এবার এই আইস ট্রেটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এখানে আধা ঘন্টা পর আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই বরফ জমতে 40 মিনিট লাগে, কিন্তু 10 মিনিট আগেই কিন্তু আমার বরফ তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা যখনই আপনাদের একটু তাড়াহুড়োর মধ্যে থাকবে তখন কিন্তু এইভাবে করে আপনারা বরফ খুব সহজেই বসিয়ে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি একটা মিক্সার জার। মশলা পেস্ট করার জন্য কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই মিক্সার জারের ব্যবহার করে থাকি। বেশ কিছুদিন পেস্ট করার পরেই দেখবেন মিক্সার জারের ধারটা কিন্তু অনেকটাই কমে যায়। এর ফলে আমরা কিন্তু আবারও বাজারে গিয়ে এই ব্লেডটাকে চেঞ্জ করিয়ে নিয়ে আসি। এতে করে অনেকগুলো টাকা আমাদের খরচ হয়। কিভাবে আপনারা বাড়িতেই মিক্সার জারের ধারটা আবারও করে নিতে পারবেন? আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বরফের টুকরো, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিক্সার জারের ঢাকনাটাকে লাগিয়ে আমি 2 থেকে 3 বার থেমে থেমে চালিয়ে নেব। একবারে কিন্তু আপনারা চালিয়ে নেবেন না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বরফটা কিন্তু অনেকটাই গুঁড়ো হয়ে গেছে। অনেক সময় মিক্সার জারের
ভেতরে দেখবেন নোংরা জমে থাকে, যেটা আমরা খুব সহজে পরিষ্কার করতে পারি না। এইভাবে যদি আমরা কাজটি করে নিই সেক্ষেত্রে দেখবেন আমাদের কিন্তু মিক্সার জারের ধারও চলে আসবে, এমনকি ভেতরের যে নোংরাটা থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে। তাহলে বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপে। নিয়েছি বেশ কিছুটা ব্রেড আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়, তবে যদি এই ব্রেডগুলো আমরা ঠিকঠাকভাবে না রাখি অনেক সময় দেখা যায় ব্রেডগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়, যার কারণে দেখবেন এই ব্রেড কিন্তু বাড়িতে কেউই খেতে চায় না। তখন এই ব্রেডগুলো আমরা ফেলে দিই, নষ্ট হয়ে যায়। তবে টাকা দিয়ে কিনে নিয়ে এসে কোনো কিছুই কিন্তু নষ্ট করা উচিত নয়। সেক্ষেত্রে আপনারা কিভাবে এই ব্রেডগুলো আবারও খেয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা প্লেট। আপনারা এই ধরনের যে কোনো জিনিস নিতে পারেন, তবে প্লাস্টিকের জিনিস কিন্তু ব্যবহার করবেন না। প্লেটের মধ্যে ব্রেডগুলো দিয়েছি, প্রেসার কুকার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ জল। এবার এই প্রেসার কুকারটাকে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে খুব ভালোভাবে জলটাকে গরম করে নিয়েছি। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। তারপর যে প্লেটের মধ্যে আমি ব্রেডগুলো রেখেছিলাম সেই প্লেটটাকে এই প্রেসার কুকারের মধ্যে এইভাবে দিয়ে দেব। তারপর প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এখন 5 মিনিট হয়ে গেছে, প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবার এই যে প্লেটটাকে দিয়ে রেখেছিলাম সেটা এখান থেকে বের করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু ব্রেডটা অনেকটাই নরম হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, আপনাদের বাড়িতে যদি ব্রেড থাকে, ব্রেড শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।